হ্যালো। বাবা প্রীতম, কেমন আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, তবে তোর বাবার শরীরটা বেশি একটা ভালো না। তোকে যে আজই বাড়িতে আসতে হবে বাবা। কিন্তু মা, আজই? কোনো কিন্তু না, তোকে আজই আসতে হবে। হঠাৎ মা বাড়িতে যেতে বলছে কেন? তাহলে কি বাড়িতে কোনো সমস্যা হলো নাকি? কিন্তু এখন কি ট্রেনের টিকিট পাবো? পাবো বলে তো মনে হচ্ছে না। কি যে করি। হ্যাঁ, একবার সুজয়কে কল দিয়ে দেখি সুজয় ট্রেনের টিকিট ম্যানেজ করতে পারি কিনা। হ্যালো। সুজয়, আমি খুব বিপদে পড়ে গেছি, আমাকে উদ্ধার কর বন্ধু। তোর আবার কি হলো? হ্যাঁ, খুব আর্জেন্ট, বাড়িতে যেতে হবে আজ রাতেই। তা একটা ট্রেনের টিকিট ম্যানেজ করে দে না ভাই। আচ্ছা আচ্ছা, তুই লাইনে থাক, আমি এখনই চেক করছি পাওয়া যায় কিনা। হ্যাঁ রে, একটা টিকিট শুধু আছে, তাও আবার ওই শেষ রাতের ট্রেন, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই বুকিং করে রাখ, আমি সময় মতো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। কি স্টেশনে দেখছি একটা লোকও নেই, আজ কি তাহলে রেল আসবে না? না না, সুজয় তো টিকিট কেটেছিল, বলল আজকে রাতে ট্রেন আছে। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর না হয়। আমি প্রীতম, শহরে লেখাপড়া করে শহরেই একটা সরকারি অফিসে চাকুরি নিয়েছি, এই জন্যই অনেকদিন হলো বাড়িতে যাওয়া হয় না। আজ হঠাৎ মায়ের ফোন পেয়ে বাড়িতে যাচ্ছি, কিন্তু ট্রেন স্টেশনে এসে দেখি কোনো লোকজন নেই। কিছুক্ষণ অপেক্ষা করবার পর ট্রেনের হর্নের শব্দ কানে আসলো। দেখতে দেখতে ট্রেনটা স্টেশনে এসে পৌঁছালো, কিন্তু ট্রেনের মধ্যে কোনো আলো ছিল না, পুরো ট্রেনটা ছিল অন্ধকার। কি অদ্ভুত ট্রেন রে বাবা, ট্রেনে দেখছি কোনো আলো নেই, এমন তো এর আগে কখনো দেখিনি। এই সব কিছুই ভাবছিলাম, এমন সময় হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম, আমায় যেন ডেকে বলে উঠল, এই যে বাবু, কোথায় যাবেন? ট্রেন কিন্তু ছেড়ে দিল, দ্রুত উঠে আসুন, দ্রুত। মেয়ের কণ্ঠস্বর শুনে আমি কোনো কিছু না চিন্তা করে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠতেই ট্রেনটা চলতে শুরু করলো, তারপর ভেতরে লক্ষ্য করে দেখলাম কামরায় একটা লোকও নেই। আরে কি, এখানে তো কাউকেই দেখছি না, তাহলে আমাকে ডাকলো কে? আমি কামরার এদিক ওদিক তাকিয়ে জানালার ধারে সিটে গিয়ে বসলাম। চারিদিকটা ছিল অন্ধকার, কেমন যেন এক ভুতুড়ে পরিবেশ, বেশ ভয় ভয় লাগছিল। হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ শুনতে পেলাম। কে 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 এইভাবে হাসছে? কে? দেখুন, এখানে যদি কেউ থাকেন তাহলে দয়া করে বেরিয়ে আসুন। যদি ভাবেন আমাকে এইভাবে ভয় দেখাবেন তাহলে কিন্তু ভুল ভাবছেন, আমি কিন্তু ভয় পাবো না। এমন কথা বলবার সাথে সাথে আমার সিট থেকে কিছুটা দূরে তাকিয়ে দেখলাম একটা মেয়ের শাড়ি দেখা যাচ্ছে। মেয়েটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে, আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি মশাই, ভয় পেয়েছেন নাকি? ভয়? আমি ভয় পাবো না। আমি এসব এই ভূত প্রেত এসব আছে বলে বিশ্বাস করি না। তাই নাকি? তা কোথায় যাচ্ছেন এই রাতের বেলা? আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, আপনি? আমি তো রোজ এই ট্রেনে যাতায়াত করি। রোজ এই ট্রেনে যাতায়াত করেন? মানে ঠিক বুঝলাম না তো। ও আপনার বোঝা লাগবে না, তবে এই শেষ রাতের ট্রেনে যাত্রা করা কিন্তু ভালো নয়, খুব ভয়ঙ্কর হয়। মানে কি বলতে চাচ্ছেন আপনি? দেখুন, বাহিরে কত সুন্দর চাঁদ উঠেছে। আমি মেয়েটার কথা শুনে বাইরে তাকিয়ে দেখি সত্যি অনেক সুন্দর চাঁদ উঠেছে। সেই জানালার ধারে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করছিলাম, এমন সময় হঠাৎ মোবাইলটা বেজে উঠল। আমি মোবাইলটা পকেট থেকে বের করে দেখি সুজয় কল দিয়েছে। কলটা রিসিভ করে কানে নিতেই আমি চমকে উঠলাম। হ্যালো। আরে কোথায় তুই? আমি তো ট্রেনে।
ট্রেনে আছিস মানে কি বলছিস? কি তোর ট্রেন তো রাত 1টায়, আর আমি তোর জন্য টিকিট নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। বলিস কি রে, তুই তো আমাকে সন্ধ্যার পর বাসায় গিয়ে টিকিটটা দিয়ে আসলি। আমি আমি আবার কখন তোর বাসায় গেলাম? কি বলছিস কি? তো তাহলে কে ছিল ওটা? আরে সুজয়, তুই এই সময়? তোর জন্য কি আর একটুও শান্তি আছে রে ভাই? এই ধর, তোর ট্রেনের টিকিটটা দিতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তা আয়, ঘরের মধ্যে আয়। না রে, আজ অনেক কাজ, আমি এখন যাই। তুই বরং ওই রাত 12টায় স্টেশনে চলে আসিস, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুজয়ের এমন কথা শুনবার পর আমি অবাক হয়ে যাই। হঠাৎ সুজয়ের ফোনটা কেটে যায়। আমি পাশ ফিরে তাকিয়ে দেখি সেই মেয়েটা নেই। এ কি, মেয়েটা কোথায় গেল? এখানেই তো ছিল। আমার সাথে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আবার স্টেশনে যদি সুজয় এখন আসে, তাহলে তখন কে এসেছিল আমার কাছে, আর এই ট্রেনই বা কোথায় যাচ্ছে? আমি কি করব সেটাই ভাবছিলাম। এমন সময় আমার কানে একটা মেয়ের নুপুরের আওয়াজ ভেসে আসলো। সামনের দিকে তাকিয়ে দেখলাম ওই মেয়েটা আমার দিকে হাঁটতে হাঁটতে আসছে। এ কি, আপনি হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেছিলেন? আপনি তো ফোন নিয়ে ব্যস্ত ছিলেন, আমার সাথে কথা বলার মতো কি আপনার সময় আছে? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? বলুন, আপনার কি প্রশ্ন? আচ্ছা, এটা কি জীবননগরের ট্রেন? হ্যাঁ, এটা তো জীবননগরের ট্রেন। কেন, আপনি ওঠার সময় দেখে ওঠেন নাই? মেয়েটার কথাগুলো কেমন যেন অদ্ভুত, কথায় কথায় হাসতে শুরু করে। এমন সময় হঠাৎ আমি আশেপাশে দেখি অনেক মানুষ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর সবার গায়ে ছিল সাদা পোশাক। এ কি, হঠাৎ ট্রেনের মধ্যে এত লোক কোথা থেকে আসলো? এরা তোমাকে বরণ করতে এসেছে। আমাকে বরণ করতে এসেছে মানে? আমি ঠিক বুঝলাম না। আমি আশেপাশে তাকিয়ে দেখি সকলে তাদের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে আছে, আর সবার চোখ দিয়ে রক্ত ঝরছে। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে আমার ভেতরটা ভয়ে কেঁপে উঠল। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এমন সময় হঠাৎ ট্রেনটা একটা স্টেশনে এসে থামে। আমি সাথে সাথে আমার সিট ছেড়ে উঠে ট্রেনের বাইরে চলে আসি। স্টেশনে দাঁড়াতেই ট্রেনটা আবার চলতে শুরু করলো, আর ট্রেনের মধ্য থেকে মেয়েটার অট্টহাসির শব্দ আসতে শুরু করলো। ট্রেনটা চলে যেতে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, বাঁচলাম। এটা তো জীবননগরের স্টেশন মনে হচ্ছে, কিন্তু সুজয় তো বলেছিল যে জীবননগরে ট্রেন এখনো ছাড়েনি। তাহলে এই ট্রেনটা কিসের ছিল, আর ওই মেয়েটাই বা কে? সে যেই হোক না কেন, তাতে আমার কি আসে যায়? আমি বরং বাড়িতে চলে যাই। এই বলে আমি পেছন ফিরে তাকিয়ে দেখি স্টেশনে একটা মানুষজন কেউ নেই। দূরে শুধু দুটো কুকুর শুয়ে আছে। আমি এদিক ওদিক তাকিয়ে হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটবার পর হঠাৎ কুকুর দুটো উঠে আমার দিকে তাকিয়ে ডাকতে শুরু করলো। এই রে, এবার যে কুকুরের পাল্লায় পড়লাম। এতক্ষণ ভূতের পাল্লায় পড়েছিলাম, এবার কুকুর। হায় বিধাতা, এখন আমি কি যে করি? কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এমন সময় আমার পেছন থেকে একটা ঠান্ডা হাওয়ার অনুভূতি পেলাম। এমন সময় মনে হলো আমার পাশ দিয়ে কেউ চলে গেল। হঠাৎ দেখি কুকুরগুলো ডাকতে ডাকতে কিছু একটার পিছু পিছু যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখি মানুষের মতো একটা কালো ছায়া কুকুরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর কুকুরটা সেই কালো ছায়ার পেছু পেছু ডাকতে ডাকতে ছুটে চলেছে। হায় বিধাতা, আজ আমি কার পাল্লায় পড়লাম? এসব কি দেখছি আমি? না না, আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না। হ্যাঁ হ্যাঁ,
আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। জায়গাটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। এই বলে আমি হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আবারও মনে হলো আমার পেছু পেছু কেউ যেন আসছে। আমি তবুও এবার পেছন ফিরে তাকালাম না, হাঁটতেই থাকলাম। হঠাৎ এমন সময় পেছন থেকে আমার নাম ধরে কেউ যেন ডেকে উঠল, প্রীতম, প্রীতম। কণ্ঠ শুনে খুব পরিচিত লাগলো। আমি ঘুরে তাকিয়ে দেখলাম সুজয় দাঁড়িয়ে আছে। এ কি সুজয়, তুই এখানে? কি আর করবো রে, তোকে নিয়ে অনেক ভয় হচ্ছিল, তাই আমি গাড়ি নিয়ে চলে এলাম। তা তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। যাক, ভালোই হলো তুই এসেছিস। এতক্ষণ আমার সাথে যা ভুতুড়ে ঘটনা ঘটে যাচ্ছে না। কেন, তুই কি ভয় পেয়েছিস? তা পাবো না, এমন ভুতুড়ে ঘটনা দেখলে কে ভয় পাবে না বল দেখি। আচ্ছা বাদ দে এসব কথা, চল চল বাড়িতে যাই। আমিও তো চাই তুই ভয় পা। কি বলছিস এসব? দেখ সুজয়, আমি এমনিতেও ভয় পেয়ে আছি, তুই আর ভয় দেখাস না তো। কি সুজয়, আমি? কে কে তুমি? আর আর আমার কাছে কি চাও? কে তুমি? তোকে চাই, তোর জানটা আমার খুব লাগবে, আর তোকে আমার ভীষণ পছন্দ হয়েছে। হে কি তুমি? হ্যাঁ, আমি প্রীতম। চলো না আমার সাথে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না না না, আমি কিছুতেই যাব না। ওরে বাবা! কি, আমার সাথে যাবি না? তোকে তো যেতেই হবে। না না, আমি যাব না, আমি যাব না। ওরে বাবা! এই বলে আমি সেখান থেকে দৌড়াতে থাকি। আমার মনে হচ্ছিল মেয়েটাও আমার পেছু পেছু আসছে। আমি পেছন ফিরে আর তাকালাম না। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। কি, আমি কোথায়? তুই তো বাবা বাড়িতে আছিস। আমি আমি বেঁচে আছি, বেঁচে আছি আমি। আরে হ্যাঁ, তুই বেঁচে আছিস। তো রাতে কি হয়েছিল? ওইভাবে দৌড়াতে দৌড়াতে গাড়ির সামনে এসে পড়লি যে? ট্রেনের মধ্য থেকে একটা পেতনি আমার পেছু নিয়েছে। বুঝেছি, ওই মেয়েটার পাল্লায় তাহলে তুই পড়েছিলি। মেয়ে মানে? কার কথা বলছো তুমি? কিছুদিন আগে ট্রেনে একটা মেয়ে কাটা পড়ে, তারপর থেকে নাকি ওই মেয়েটার আত্মা স্টেশনে রাতের বেলা ঘুরে বেড়ায়। ওপরওয়ালার অনেক কৃপা যে ওর হাত থেকে তুই বেঁচে ফিরেছিস বাবা। হ্যাঁ মা, আমারও অনেক বড় শিক্ষা হয়ে গেল। আমার মনে থাকলে আর শেষ রাতে স্টেশনে একা একা যাব না। রতন নিজে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে বাজারের রাস্তায়। এই গ্রামে সে একাই রিক্সা চালায়, কিন্তু আজকাল আর কেউ রিক্সায় বেশি উঠতে চায় না। উঠলে সবার গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে যে। রতনের অনেক দিনের ইচ্ছে একটা মোটর ভ্যান কেনার, কিন্তু তার পয়সার কম। সারাদিনে কটাই বা প্যাসেঞ্জার পায় সে। রতন হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। বাজার খোলার শুরু থেকে সে দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে, কিন্তু সন্ধে হতে চলল, একটা প্যাসেঞ্জারও জুটল না আজ তার ভাগ্যে। রতন বিরক্ত হয়ে একটা বিড়ি ধরায়। এই যে ছোকরা, জগর মোড় অব্দি যাবে নাকি? রতন তাকিয়ে দেখে থানার বড়বাবু। সে চমকে উঠে হাতে ধরা বিড়িটা ফেলে দিয়ে বলে,
হ্যাঁ বড়বাবু, আপনি ক্ষমা করবেন, আমি লক্ষ্য করিনি। আরে এতে এত চমকাবার কি আছে? হ্যাঁ, আমি ভূত না রাক্ষস? আর হ্যাঁ, আমি বড়বাবু আর কোথায় যে বড়বাবু বলছিস? এখন আমি রিটায়ার হয়েছি। আর বড়বাবু বলবি না, বরং কাকা বলে ডাকিস, বুঝলি? আজ্ঞে বড়বাবু, ঠিক আছে। হ্যাঁ, এবার বল, জগর মোড় অব্দি যাবি কি না? আমার একটু তাড়া আছে বাপু। আগে অবশ্যই। আরে ও স্যার, এই যে আমি যাব জগর মোড়ে। আমার মোটর ভ্যান আছে, আমারটাতে আসুন, তাড়াতাড়ি পৌঁছে দেব। রিটায়ার অফিসার অনন্তবাবু তাকিয়ে দেখলেন একটা মোটর ভ্যান চালক তাকে ডাকছে। লোকটাকে দূর থেকে দেখে অনন্তবাবুর কেমন যেন একটা চেনা চেনা লাগলো। কৌতূহলবশত তিনি এগিয়ে যান লোকটির দিকে। এই যে রতন, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। রতন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অনন্তবাবু এগিয়ে যান সেই লোকটির দিকে। লোকটির কাছে এগিয়ে গিয়ে তিনি লোকটিকে চিনতে পারেন। আরে, এ তো শৈলেন ডাকাত। তিনি একটু অবাক হয়ে যান। আরে স্যার, আমায় চিনতে পারছেন তো? আমি শৈলেন। হ্যাঁ, চিনতে পেরেছি বই কি, তোকে আর চিনতে পারবো না? কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে এতদিন কোথায় ছিলে বাপধন আমার? আরে স্যার, দয়া করে ওসব কথা বলে এখন লজ্জা দেবেন না আমাকে। আমি এখন ভালো হয়ে গেছি, দেখছেন না, ভ্যান চালাচ্ছি এখন। শুধু আপনি যদি আমায় ক্ষমা করে দেন তো আমি খুব খুশি হতুম। অনেক ছুট করিয়েছি এক সময় আপনাকে, ক্ষমা করবেন স্যার। আরে আমি ক্ষমা করার কে? হ্যাঁ, তুই আইনের চোখে এখনো অপরাধী, বুঝলি? কি বলছি শোন, তুই পুলিশের কাছে স্যারেন্ডার কর। আমি কথা বলে যদি তোর শাস্তিটা কমাতে পারি, আর তুই যখন বলছিস ভালো হয়ে গেছিস, তখন আমার আর কোনো আপত্তি নেই তোকে সাহায্য করতে, বুঝলি? ঠিক আছে স্যার। আর হ্যাঁ, আপনি জগর মোড়ে যাবেন বলছিলেন না? চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, ভাড়া লাগবে না। বলছিস? আচ্ছা চল তাহলে, দাঁড়া, রতনকে বলে দিই একবার। এই যে বাপধন রতন, আমি এই শৈলেনের ভ্যানে করে চলে যাচ্ছি, বুঝলি? সন্ধে তো হয়ে গেল, বাড়িতে পৌঁছতে হবে তাড়াতাড়ি। কিছু মনে করিসনি যেন আবার তুই। রতন হতাশায় ভরা একটা শ্বাস ছাড়ে। শৈলেন ভ্যান ছেড়ে দেয়। রতন আর প্যাসেঞ্জারের অপেক্ষা না করে ভ্যান চালিয়ে রওনা দেয় পরেশের চায়ের দোকানের দিকে। বসন্তের এই ঝলসে দেওয়া গরমে কেউ নিজের বাড়িতে একটুও টিকতে পারছে না। সন্ধ্যের দিকেও যেন একটা গুমট গরম। এই গুমট গরমের মধ্যেও সন্ধ্যের চায়ের আড্ডাটা বজায় রেখেছে এই মাঝের পাড়ার কিছু লোকেরা। গরমের মধ্যেও চা, আসলে চা খাওয়াটা একটা নেশায় পরিণত হয়েছে তাদের মধ্যে। তার উপরে এই সন্ধ্যের আড্ডাটা। কিছুক্ষণ পরে রতন এসে উপস্থিত হয় চায়ের দোকানে। সুদর্শন বুড়ো আর প্রশান্ত নিজেদের রোজকার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কৌতুক করছেন। কিন্তু চায়ের আড্ডায় বসে মনমরা হয়ে কি যেন একটা ভেবে চলেছে রতন। চায়ের দোকানদার পরেশ সেটা লক্ষ্য করে। এই যে রতনদা, আজ তুমি কোনো কথা বলছো না, কি ভেবে চলেছো বলো তো? রতন অন্যমনস্ক হয়েছিল। পরেশের কথা একটু নড়ে চড়ে উঠল সে। হ্যাঁ, ও কিছু না, এমনি। কি বলছো? আমি সেই তোমার আসার পর থেকেই দেখছি তুমি কি যেন একটা ভেবেই চলেছো, আর তুমি বলছো এমনি। এবার সুদর্শন বুড়ো ব্যাপারটা লক্ষ্য করলো। তাই তো, কিরে রতন, তোকে এত মনমরা দেখাচ্ছে কেন? আর বলো না কাকা, এই রিক্সাতে বেশি কেউ উঠতে চাইছে না, আর সবার যেন একটা তাড়া আছে। যাই হোক, দিনে 2-1 জন ওঠে আমার রিক্সাতে, কিন্তু সেটাও লোকের চোখে সহ্য হচ্ছে না। কি বলছিস, একটু খোলসা করে বল না রে বাপু, কার চোখে সহ্য হচ্ছে না? এই তো আজকের কিছুক্ষণ আগের ঘটনা। বাজারে দাঁড়িয়েছি রিক্সাটা নিয়ে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলুম। তারপর থানার বড়বাবু, যিনি এইবার করে রিটায়ার করেছেন,
তিনি এসে আমায় জিজ্ঞেস করলেন, এই যে ছোকরা, জগর মোড় অব্দি যাবে নাকি? আমি যেই না বলেছি যাব, অমনি দেখি বেটা শৈলেন বড়বাবুকে জোরে জোরে ডেকে বলল, আরে ও স্যার, এই যে আমি যাব জগর মোড়ে। আমার মোটর ভ্যান আছে, আমারটাতে আসুন, তাড়াতাড়ি পৌঁছে দেব। অমনি বড়বাবু আমার ভ্যান ছেড়ে শৈলেনের ভ্যানে গিয়ে উঠে পড়েন। এটা কেমন তোর কাজ বলো তো কাকা? বড়বাবু আমার কাছে প্রথম এলো, আর আমি রাজিও ছিলুম, কিন্তু আমার প্যাসেঞ্জারটা ওর দিকে টেনে নিল মোটর ভ্যান দেখিয়ে। এমন করলে কাকা আমার সংসারটা চলবে কিভাবে বলো তো? ঘরে আমার বউ বাচ্চা আছে, তারা তো না খেতে পেয়ে মরে যাবে। এদিকে আমি অন্য কোনো কাজও জানি না যে সেটা করে আমাদের পেট চালাবো। এখন তুমি একটা উপায় বলে দাও কাকা। সুদর্শন বুড়ো কিছুক্ষণ চুপ থাকে। আসলেই মাঝের পাড়াতে সকলেই শৈলেনকে একটু এড়িয়ে চলে, বলা চলে সকলেই ভয় পায় তাকে দেখে। তার কারণ সে এককালে ডাকাতি করত। একদিন ডাকাতি করতে গিয়ে বামাল শুদ্ধ ধরা পড়ে পুলিশের হাতে শৈলেনের চেলা চামুন্ডারা, কিন্তু শৈলেন পালাতে সক্ষম হয়। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। বছরখানেক গা ঢাকা দেবার পরে আবার সে এসে জুটেছে এই গ্রামে। কি বলি বলতো, তুই তো জানিস ও বেটা কেমন। ওর সাথে মুখ আলাপন করতেও ভয় লাগে। সেখানে আচ্ছা, বড়বাবু শৈলেন কি চিনতে পারেননি? আরে কি বলছো? বড়বাবু কিনা শৈলেনকে চিনতে পারবে না? মনে নেই শৈলেনের চেলা চামুন্ডাদের কিভাবে পাকড়াও করেছিল বড়বাবু? শৈলেন পালাতে সক্ষম হয়েছিল তখন, কিন্তু বড়বাবুর করা আঘাতের চিহ্ন এখনো বেটা শৈলেনের মাথায় ছেপে আছে। সেই বড়বাবু কিনা বলবেন শৈলেন ডাকাতকে? তাহলে বড়বাবু ওকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে না দিয়ে ওর ভ্যানে উঠে পড়লেন যা বড়? আরে আমার কানে কিছু অস্পষ্ট কথা এসেছিল। শৈলেন বলছিল যে ও ভালো হয়ে গেছে, আর খারাপ কাজ করবে না। সেটা শুনে হয়তো বড়বাবুর মন গলে গেছে। হ্যাঁ, বড় লোকেদের বড় সড়ো ব্যাপার আর কি। জানেন না তো ও বেটা শৈলেন কোন ঘাটের জল খায়? আমি কানাঘুষো শুনেছিলাম শৈলেন নাকি বড়বাবুর তাড়া খেয়ে সেই বেগো গ্রামে গিয়ে গা ঢাকা দিয়েছিল। ওই অত দূরের একটা গ্রামে ও বেটা গা ঢাকা দিয়েছিল। যেই না বড়বাবু রিটায়ার করলেন, ঠিক সেই সময় ও বেটা আবার ফিরে এলো এই গ্রামে। মতলব আর বুঝি না। সুদর্শন বুড়োর কথা শেষ হতেই পরেশের চোখ গেল সামনের রাস্তার ওপারে একটু দূরে একটা ছাউনির দিকে। একটা বিশাল চেহারার লোক সেখানে দাঁড়িয়ে আছে মনে হলো পরেশের। লোকটি যেন উসফাস করছে ছাউনির মধ্যে। কাকা, ওই দেখতে পাচ্ছ? ওই যে একটা লোক ছাউনিটার মধ্যে কেমন যেন একটা উসফাস করছে মনে হচ্ছে। সবাই তাকিয়ে দেখে সেদিকে। সত্যিই একটা বিশাল চেহারার লোক ওই ছাউনিটার মধ্যে দাঁড়িয়ে আছে, সবাই দেখতে পায়। মনে হচ্ছে লোকটা কারোর অপেক্ষা করছে ওখানে দাঁড়িয়ে। কি জানি, হবে হয়তো। এমন সময় শৈলেন তার মোটর ভ্যান চালিয়ে চায়ের দোকানটার সামনে এসে দাঁড়ায়। শৈলেন হন্তদন্ত হয়ে চায়ের দোকানের ভিতরে ঢুকে যায়। এই এক কাপ চা দে তো দেখি। সকলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যাপারটা কি হচ্ছে কেউ ঠাউর করতে পারছে না। শৈলেনের মাথার কাটা অংশটা সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো জরিপ করে চলেছে, কিন্তু কারোর সাহস হয়ে উঠছে না তার সাথে কথা বলার। শৈলেন সেটা লক্ষ্য করে বলে, কি গো কাকা, আমাকে কি মেয়ে মানুষের মতো দেখতে লাগছে নাকি? অমন হ্যাংলার মতো সব তাকিয়ে আছো যে বড়? সুদর্শন বুড়ো মুখটা বেঁকিয়ে চোখ সরিয়ে নেয় শৈলেনের দিক থেকে। এমন সময় রাস্তার উপরের ছাউনিটার মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটা এগিয়ে আসে চায়ের দোকানের দিকে। লোকটাকে দেখে সবাই একটু অবাক হয়ে যায়। এই গুমোট গরমের মধ্যেও লোকটা আপাদমস্তক চাদর দিয়ে ঢেকে রেখেছে নিজের শরীরটা। লোকটির মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না, মুখের অর্ধেক অংশ চাদর দিয়ে ঢাকা।
এই যে ছোকরা, জগর মোড়ে যাব, খুব তাড়া আছে, যাবে কি? লোকটি কথাটা শৈলেনকে উদ্দেশ্য করে বলল। আরে না না, আমি এখনই ওই দিক দিয়ে এলাম, আর যাব না। চিন্তা নেই, বেশি ভাড়া পাবে পৌঁছে দিলে। আরে বলছি তো যাব না। কেন মাথা বকাচ্ছেন বলুন তো মশাই আপনি? লোকটি কোনো জবাব না দিয়ে স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে সুদর্শন বুড়ো রতনের দিকে ইশারা করে বলে, এই রতন, লোকটার বোধহয় খুব তাড়া আছে, শৈলেন তো নিয়ে যাবে না বলছে। তুই বরং তোর রিক্সায় করে লোকটাকে জগর মোড় অব্দি পৌঁছে দে, ডবল ভাড়া দেবে বলছে লোকটা, এ সুযোগ ছাড়িস না। হ্যাঁ ঠিক আছে কাকা। মশাই, আপনি আসুন, আমার রিক্সাতে পৌঁছে দেবো আপনাকে। এই কি, আমার প্যাসেঞ্জার কিনা নিয়ে যাবি তুই? বেটা তোর এত বড় সাহস! দেখি তুই কিভাবে আমার প্যাসেঞ্জারটাকে নিয়ে যাস। রতন এবার একটু ভয় থতমত খেয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু রাগে গা জ্বলে ওঠে সুদর্শন বুড়োর। সে আর চুপ থাকে না। দেখ শৈলেন, তুই তো বললি এক্ষুনি যে তুই যাবি না জগর মোড়ে লোকটাকে পৌঁছে দিতে, সেখানে রতন পৌঁছে দিতে চাইছে, তাতে তোর অসুবিধাটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। শোন বুড়ো, আমার ব্যাপারে বেশি নাক গলাবি না, বুঝেছিস? আর রতন, তোর খুব শখ না প্যাসেঞ্জার তোলার? যা, নিয়ে যা ওকে, নিয়ে যা, কিচ্ছু বলবো না, যা নিয়ে যা, পৌঁছে দে ওকে, পৌঁছে দে। রতন ভয়ের চোটে সেখানে দাঁড়িয়ে থাকে। সুদর্শন বুড়ো বলে ওঠে, রতন, তুই যা, লোকটাকে গিয়ে পৌঁছে দে, আমরা আছি তো, ভয় পাস না একদম। যা যা, লোকটার আবার তাড়া আছে, তাড়াতাড়ি যা বাপধন। সুদর্শন বুড়োর কথায় রতন একটু সাহস পায়। মশাই, আসুন, আপনি রিক্সাতে এসে বসুন। রতন রিক্সা চালাতে শুরু করে, কিন্তু শৈলেন তখন রাগে সাপের মতো ফুঁসছে। সে যেন এই ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। আজ রতনের ভবলীলা সাঙ্গ। সুদর্শন বুড়োর মনে একটা ভয় জমতে শুরু করেছে তখন। বুঝলি পরেশ, শৈলেন যেভাবে কথাটা বলে বেরিয়ে গেল, রতনকে কিছু করে না দেয় আবার, আমার তো খুব ভয় লাগছে রে। যাবি নাকি এগিয়ে? চলো কাকা, কিছু বেগর ভাই দেখলে আজ শৈলেন ব্যাটারি ভবলীলা সাঙ্গ করে দেব। রতন জোরে প্যাডেল চালিয়ে অনেকটা দূর এগিয়ে এসেছে তখন। রিক্সাতে লোকটি একদম চুপচাপ বসে আছে, কোনো সাড়া নেই লোকটির মধ্যে। নিস্তব্ধতা ভঙ্গ করে রতন বলে ওঠে, মশাই, আপনি এই গরমের মধ্যেও চাদর মুড়ি দিয়ে আছেন, আপনার গরম হচ্ছে না? লোকটি কোনো জবাব দেয় না। রতনের একটু অস্বস্তি বোধ হতে শুরু করলো। হঠাৎ রতনের রিক্সার কাছে এসে থামলো শৈলেনের ভ্যানটা। ভয়ে রতনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। খুব বার বেড়েছিস তুই রতন, তোর বাড়ন্ত আজ কমিয়ে দেব আমি। কিছুক্ষণ আগেই একটাকে কমিয়েছি, এবার তোর পালা। শৈলেন একটা ছুরি বার করে, তারপর ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে যায়। তখন রতন ভয় কি করবে বুঝে উঠতে পারে না, সে যেন পাথর হয়ে গেছে। হঠাৎ খুব জোরে হাওয়া হতে শুরু করে। সে কি প্রবল হাওয়া! রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছে তখন আগন্তুক লোকটা। শৈলেন থমকে দাঁড়িয়ে পড়ে। চাদরে মোড়া লোকটা বলে ওঠে তীব্র আওয়াজে, কে রে শৈলেন, আমায় মেরে শান্তি পেলি না, এখন রতনকে ধরেছিস? কে কে তুই? মজা করছিস আমার সাথে? আমার কাছে ছুরি আছে, দেখছিস তো? খবরদার, খবরদার একদম। লোকটি তখন একটা পৈশাচিক হাসি এসে ওঠে। তখনই প্রচন্ড জোরে একটা হাওয়া এসে লোকটার গায়ের চাদরটা খুলে দেয় শরীর থেকে। লোকটিকে দেখে শৈলেন চমকে ওঠে। রতনের মুখ দিয়ে বেরিয়ে আসে, বড়বাবু। ওদের সামনে দাঁড়িয়ে আছে রিটায়ার অফিসার অনন্তবাবু। তার সারা শরীরটা যেন ফ্যাকাশে হয়ে আছে, গলায় জমাট বাঁধা রক্ত, মাটিতে পা নেই তার,
সারা শরীরটা যেন হাওয়ায় ভাসছে। শৈলেনের মুখ থেকে তখন আর্ত চিৎকার বেরিয়ে আসে, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কে তুমি? আমায় চিনতে পারছিস না শৈলেন? কত বোঝালাম তোকে, কিন্তু তুই কি করলি? রতন তখন সমস্ত ব্যাপারটা বুঝে গেছে যে কি হয়েছে বড়বাবুর সাথে। স্যার, মনে আছে আপনি আমার কত ক্ষতি করেছিলেন? আপনার জন্য আমি পাগলের মতো পালিয়ে বেরিয়েছি জানেন। আমার ওসব কথা কেন এখন? তুই এখন ভালো হয়ে গেছিস, ওসব আর ভাববি না। স্যারেন্ডার হয়ে যাবি, বাকিটা আমি দেখে নেব। স্যারেন্ডার? এখন স্যারেন্ডার কে কাকে করে সেটা দেখবার বাকি মাত্র। একই গাড়ি থামালি কেন? এবার যে স্যার আপনার সাথে একটা বোঝাপড়া হবে আমার। কিসের বোঝাপড়া? তোর মতলবটা কি বলতো? আমার মতলব এখন আপনার জীবনটা সাঙ্গ করা, আর বেশি কিছু মতলব নেই আমার। দেখ শৈলেন, তুই কিন্তু ভুল করছিস, এটা এর কিন্তু কোনো ক্ষমা নেই। আর কোনো ক্ষমা চাই না আমার। অনেক জ্বালিয়েছিস আমায়, অনেক ক্ষতি করেছিস তুই আমার। এখন তার প্রতিশোধ নেবার পালা। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দেব? ভবলীলা সাঙ্গ। ভুল করেছি, আমি ভুল করেছি। আমায় আমায় ক্ষমা করুন দয়া করে। এ ভুলের কোনো ক্ষমা হয় না শৈলেন। শৈলেনের হাতের মুঠো থেকে ছুরিটা বাইরে বেরিয়ে আসে। শৈলেন পালানোর চেষ্টা করছে, কিন্তু তার পাটা যেন একটা অদৃশ্য হাত ঝাপটে ধরেছে, ওকে এগোতে দিচ্ছে না। ছুরিটা হাওয়ায় ভাসতে ভাসতে একটা সময় শৈলেনের গলার উপর দিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে শৈলেন ধপ করে মাটিতে পড়ে যায়। ভবলীলা সাঙ্গ। হাতে লাঠি নিয়ে পরেশার সুদর্শন বুড়ো তখন এসে পৌঁছায় সেই জায়গায়। তারা সমস্ত দৃশ্যটা দেখে ভয়ে বাক্যহীন হয়ে যায়। অনন্তবাবুর হাওয়ায় ভেসে থাকা শরীরটা তখন হাত বাড়িয়ে পাশের ঝোপঝাড়ের দিকে ইশারা করে। তারপর অবয়বটা মিলিয়ে যায় বাতাসে। শৈলেনের ভ্যানটা আচমকা চলতে শুরু করে। একটা অদৃশ্য শক্তি গাড়িটাকে চালিয়ে নিয়ে চলে যায় সেখান থেকে। সবার দৃষ্টি তখন সেই ঝোপের দিকে। সুদর্শন বুড়ো লাঠি হাতে নিয়ে ঝোপের দিকে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায়। তার পিছু পিছু পরেশ আর রতনও এগিয়ে যায় সেই ঝোপের দিকে। ঝোপের আড়ালে পড়ে আছে রিটায়ার অফিসার অনন্তবাবুর প্রাণহীন মৃতদেহটা। ভূত কি আছে? যদি থাকে তবে তিনি কখনো আমাকে দেখা দেননি সেটা আমার পক্ষে ভালো, কারণ কৃপা করে যদি দেখা দিতেন তবে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতেদের রূপে গুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট ভীষণ উইক, আর শুনেছি তারা নাকি খুব উইকেট। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। রাঁচির এক রাজপথ দিয়ে যাচ্ছিলাম সাইকেল চালিয়ে। চারিদিকের পরিবেশ খুব সুন্দর। পাহাড়ের গা বেয়ে চাঁদ উঠেছে, চারিদিকে বিস্তৃত জমি, একটা দুটো গাছ রাস্তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। চারিদিকে পাহাড়ে ঘেরা ফাঁকা রাস্তা দিয়ে বেশ মন্থর গতিতে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি। মাইল 7 যেতে না যেতেই
তার একটা টায়ার হয়ে গেল লিক। রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার লিক হয়। মানবহীন ওই রাস্তায় আমি একা লিক সাইকেলটাকে নিয়ে দাঁড়িয়ে আছি। আর 5 মাইল রাস্তা গেলে একটা ছোট গ্রাম মতো পাওয়া যেত, কিন্তু এই সাইকেল কাঁধে করে 5 মাইল রাস্তা হেঁটে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেলটা ফেলে যে পায়ে হেঁটে অত দূর যেতে পারবো কিনা তাও জানি না। চারিদিকে তাকাচ্ছি আর ভাবছি, শেষ পর্যন্ত কি পায়ে হেঁটেই যেতে হবে নাকি? অনেক ভেবে ঠিক করলাম, না, প্রাণ থাকতে নয়, অবশ্যই এই রকম স্থানে আর এই রকম সময়ে প্রাণ কতক্ষণ রক্ষা করতে পারবো সেটাও জানতাম না। সন্ধে উতরে গিয়েছে আর অনবরত ঝিঝি ডেকে চলেছে। আবার শুনেছি এখানে নাকি বাঘের উপদ্রব আছে। কখন যে বাঘের গর্জন শুনবো কে জানে। তবু আমি চিরদিনই আশাবাদী। আমি মনে মনেই ভাবতে লাগলাম, এই সমস্যা বেশিক্ষণের নয়, এর সমাধান নিশ্চয়ই আসবে, এবং সেটি শীঘ্রই। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। কত গল্পেই দেখা গেছে গল্পের নায়ক মহা বিপদে পড়েছে, কিন্তু ঠিক সে বিপদ থেকে উদ্ধারও হয়েছে। তবে আমার ক্ষেত্রেই তার ব্যতিক্রম হবে কেন? তাও আমি আবার নিজে যখন গল্পের লেখক। এত কিছু ভাবতে ভাবতে আরও আধ ঘন্টা কেটে গেল। অবশেষে দূরে একটা আওয়াজ শোনা যেতে লাগলো। না, এটা বাঘের আওয়াজ নয়, একটা লরি মাঝারি গতিতে দূর থেকে এদিকেই আসছিল। আমি রাস্তার একধারে দাঁড়িয়ে দেখছি। ধীরে ধীরে লরিটা বেশ কাছে এসে গেল। আমি তখন টর্চের আলো দেখাতে লাগলাম। তারপর লরিটা একদম কাছে এসে গেল। এসে তো গেল, কিন্তু থামলো না। যেমন এলো তেমনি চলে গেল, যেন আমি একটা জড় বস্তু। আমাকে পাত্তাই দিল না। লরিওয়ালা কি আমাকে দেখতে পায়নি নাকি? দেখতে নিশ্চয়ই পেয়েছে, কিন্তু এই নির্জন জায়গায় আমাকে একা দেখে সে ভয়ে গাড়ি দাঁড় করায়নি। আমি বেজাল মুখে দেখতে লাগলাম লরিটা দূরে অন্ধকারে মিশে যাচ্ছে। এবার কি তাহলে হাঁটতেই হবে? এই অন্ধকার পথে সাইকেল ঘাড়ে কি 7 মাইল পথ হেঁটে যাওয়া যাবে? ভেবেই আমার বুক দূর দূর করতে লাগলো। এর থেকে বাঘের পেটে গিয়ে স্বর্গে যাওয়া বেশ সহজ। না, 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 কিছুই হবে না। আমাকে হেঁটেও যেতে হবে না, আবার বাঘের পেটেও যেতে হবে না। কিছু না কিছু উপায় তো বেরোবেই। মাথায় আরও কী সব খেয়াল আসছে। এমন সময় রাস্তায় দূর থেকে দুটো ছোট্ট ছোট্ট হলদে আলো দেখা যাচ্ছে, এবং সেটা খুব ধীর গতিতে এগিয়ে আসছে। প্রথমটা ভাবলাম বাঘ নাকি, তারপরই মনে হলো না না, বাঘের চোখ অত উদার হতে পারে না। আবার আমার মনে একটু সাহস এলো। আমি আবার টর্চ দেখাতে লাগলাম। একটু এগিয়ে আসতেই বোঝা গেল এটা একটা ছোট্ট বেবি অস্টিন। অবাক করা ব্যাপার হলো, খুব আস্তে আস্তে চলছিল গাড়িটা। এতটাই আস্তে যে পায়ে হেঁটে ওর থেকে বেশি তাড়াতাড়ি যাওয়া যায়। ধীরে ধীরে গাড়িটা আমার সামনে আসলো, কিন্তু থামলো না। আমি ডাকলাম, ও ভাই, একটু দাঁড়াও না। আশ্চর্য,
তাও দাঁড়াচ্ছে না। আমি যখন দেখলাম গাড়িটা আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছে, ভাবলাম আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে গাড়ির ভেতরে ঢুকে গিয়ে বসলাম। সাইকেলটা রাস্তায় ফেলে রেখে এলাম। ছোট্ট গাড়ির মধ্যে আরাম করে বসলাম। বসে ড্রাইভারকে যেই বলতে গেছি, দাদা আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে, কাছেই যদু ডাক্তারের বলা শেষ করতে পারলাম না। ভয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। আমার পুরো শরীর শক্ত হয়ে গেছে। মনে হচ্ছে কেউ আমাকে চেপে ধরে রেখেছে। সামনের ড্রাইভারের সিট ফাঁকা। এতক্ষণে আমার কথা বন্ধ হয়ে গেছিল। এমন ভয়ে বিস্ময় মুখ থেকে বেরিয়ে আসলো, ভূত, ভূতে গাড়ি চালাচ্ছে। আমার কথা কি ভূত শুনতে পেয়েছে? মনে হলো না। ড্রাইভার ছাড়া গাড়ি যেমন চলছিল তেমনিই চলতে লাগলো। ইতিমধ্যে ভয়ে আমার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো। প্রথমে ভাবলাম নেমে পড়ব, তারপর মাথায় এলো যে পুরো পথটা হেঁটেই যেতে হবে। তার থেকে ভূতের মার ঢের শ্রেয়। আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন আর শেষার্ধ ভূত ধাবন। তাই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। তবুও এমন অদ্ভুতুড়ে অবস্থায় যে আমাকে পড়তে হবে তা কোনোদিনও ভাবিনি। ড্রাইভার ছাড়া গাড়ি চলছিল এবং ঠিক রাস্তা ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে আরামে যাওয়ার কথা বিবেচনা করে আমি ওই ভুতুড়ে গাড়িতেই বসে রইলাম। ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের কাছে এসেছে। রেল লাইনের ক্রসিংটা ভাঙা, তাই গাড়িটা দেখছি ধীরে ধীরে ক্রসিং পেরিয়ে প্রায় লাইনের সামনে যেতে লাগলো। তখন একটা শব্দ আমার কানে এলো। এতক্ষণে আমার চোখের পলক একটু ভারী হয়ে গেছিল। রেলগাড়ির আওয়াজ কানে আসতেই আমি চমকে উঠলাম। দূরে একটা ট্রেনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি তখনও থামছে না। বিনি পয়সায় গাড়ি চেপেছি বলে কি অদৃশ্য ভূত আমাকে নিয়ে তার দল ভারী করতে চায়? ভয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল। শো শো করতে করতে এগিয়ে আসছিল ট্রেনটা। গাড়িটা যখন প্রায় রেল লাইনের কাছে এসে গেছে তৎক্ষণাৎ আমি লাফ দিলাম গাড়ি থেকে। আমি যখন নামলাম গাড়িটাও তখনই থেমেছে। আমার পেছন থেকে ট্রেনটাও তুমুল বেগে চলে গেল। কয়েক মুহূর্ত আমি মাটিতে বসে হাঁপাচ্ছিলাম। ট্রেনটা চলে যাওয়ার পর আমি চারিদিক তাকিয়ে দেখলাম, সব চুপচাপ। সামনে দেখলাম মোটর গাড়িটাও অক্ষত দাঁড়িয়ে আছে। আমি ভাবছি কেমনভাবে আমি বেঁচে গেলাম। তক্ষুনি বড় বড় গোঁফ, মাথায় টাক ও ভুঁড়ি নিয়ে একটা লোক গাড়ির পেছন দিক থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো। এসে আমায় বলল, আমাকে একটু সাহায্য করবেন? আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই,
ও বাবা, প্রায় আধ মাইল দূরে গাড়িটা অকেজো হয়ে গেছে। সেখান থেকে একলাই এটাকে ঠেলে ঠেলে নিয়ে আসছি। ও বাবা, ও সারা পথে একজনকেও পেলাম না জানেন। ও একটু আমাকে সাহায্য করুন। এই লাইনটা পেরিয়ে একটু গেলেই আমার বাড়ি, আর 1 মিনিটের রাস্তা মাত্র। একটু আসবেন? দিনটা ছিল শনিবার। আজ আমাদের এইচএস অ্যানুয়াল এক্সামের শেষ দিন। পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে আমরা 3 বন্ধু, আমি, নিলয় আর সৌগত। এখানে একটু আমার বন্ধুদের সম্পর্কে বলে রাখা ভালো। আমরা 3 জনই ছোটবেলার খুব কাছের বন্ধু। নিলয় অত্যন্ত ডানপিঠে এবং সাহসী একটা ছেলে। ছেলেবেলা থেকে দেখে আসছি ওর অ্যাডভেঞ্চারের খুব শখ। আর সৌগত ঠিক তার উল্টো, ও যেন একটু ভীতু আর অলস স্বভাবের। সব কাজেই ওর একঘেয়েমিতা। তো আমরা এই 3 জন কোথাও একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। ঠিক তখনই নিলয় বলে উঠল, চল অযোধ্যা পাহাড় দিয়ে ঘুরে আসা যাক। আরে না ভাই, পাহাড় একটু রিস্ক হয়ে যাচ্ছে। আর বড় কথা হলো, আমার বাড়ি থেকে তো ছাড়বে না। চল না, কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসি। আমি একটা জায়গার নাম শুনেছি, সেটা হলো বেগুনকদর স্টেশন। বাবার মুখে জায়গাটা সম্পর্কে অনেক কথা শুনেছি। সেখানে নাকি সন্ধ্যা হলে নানা রকম সব ভুতুড়ে কাণ্ড ঘটে থাকে। ভাই, জায়গাটা কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না। আরে তুই ভয় পাচ্ছিস কেন? জায়গাটা একটু ঘুরে সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে কনফার্ম। কিন্তু কাল সকাল সকাল গুছিয়ে নিস সবাই। 8:30টাতে একটা ট্রেন আছে, ওটাতেই রওনা দেব। এই বলে আমরা যে যার বাড়ির দিকে চলে গেলাম। পরদিন সেই কথা মতোই আমরা 3 জন সকাল 7:30 নাগাদ রানীগঞ্জ জংশনে হাজির হলাম। ট্রেনে উঠে দেখি কামরাটায় তেমন কেউ নেই, শুধুমাত্র 2 জন লোক বসে আছে। গত রাতে টিকিটগুলো অনলাইনে বুক করে নেওয়াতে সিট পেতে অসুবিধা হলো না। এরপর আমরা নিজেরা নিজেদের সিট খুঁজে বসে পড়লাম। দেখলাম কামরাটা প্রায় ভরে উঠেছে। আমি বলে উঠলাম, কতদিন পর আবার আমরা 3 জন একসাথে ঘুরতে যাচ্ছি বলতো? সেই শেষবার গিয়েছিলাম দীঘা, তাও তো মাত্র 2 দিন ছিলাম। তা যা বলেছিস, অনেকদিন পর কিন্তু একটা নতুন জায়গায় যাচ্ছি। না, তবুও আমার কেমন যেন ভয় ভয় করছে। আরে তুই আবার এই নিয়ে টেনশন করছিস? বললাম তো আমরা একটু ঘুরেই চলে আসবো। না, তোকে নিয়ে দেখছি আর পারা গেল না। এবার একটু চুপ করবি? আমাদের কথায় ও কিছুটা শান্ত হলো। ট্রেন এবার ধীরে ধীরে তার নিজস্ব গতি বাড়িয়ে ঝড়ের বেগে চলতে শুরু করল। গতির সাথে পাল্লা দিয়ে গাছপালাগুলো যেন নিমেষের মধ্যে দূরে মিলিয়ে যেতে লাগলো। আমরা 3 জন দিব্যি জানলার দিকে তাকিয়ে প্রকৃতির এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে লাগলো। এই আর কতক্ষণ লাগবে রে পৌঁছাতে? সেই কখন থেকেই বসে আছি, আমার আর ভাল লাগছে না। এই তো আর 2টো স্টেশন পরেই আমরা পৌঁছে যাব। ঠিক কিছুক্ষণ পর ট্রেনটি ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে এসে থামল। আচ্ছা, এটাই তোর বেগুনকদর স্টেশন? এটা কি আদৌ স্টেশন নাকি কোনো বাড়ি? এখানে না আছে লোকজন, না কোনো দোকান, কিছুই তো দেখছি না। আমি তো আগেই তোদেরকে বলেছিলাম জায়গাটা মোটেও সুবিধার নয়, কিন্তু তোরা তো শুনলি না। আহ, এসব কথা ছাড়তো, চল জায়গাটা একটু ঘুরে দেখি। স্টেশনটির কাছে যাওয়া মাত্রই বুঝতে পারলাম এটি বহু পুরনো। দেখে স্বাভাবিক মনে হলেও স্টেশনটি কয়েকবার সংস্করণ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও
তার চিহ্ন খুঁজে পাওয়া দুঃসাধ্যকর একটা ব্যাপার। ইতিমধ্যেই চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আমরা তখন স্টেশনেই বসেছিলাম। হঠাৎ রেল লাইনের দিকে চোখ পড়তেই দেখলাম একটি লোক, পরনে সাদা ধুতি, গায়ে কালো চাদর জড়ানো, হাতে একটা লণ্ঠন নিয়ে রেল লাইন বরাবর হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখলাম লোকটি স্টেশনের পাশে থাকা একটি বটগাছের নিচে গিয়ে বসল। এই চল তো, ওই লোকটির কাছে জিজ্ঞাসা করে দেখি ট্রেন কখন আসবে। লোকটির কাছে যাওয়া মাত্রই লক্ষ্য করলাম যেন সে নিষ্প্রাণের মতো বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এই যে দাদা শুনছেন, এখান থেকে কি আর কোনো ট্রেন পাওয়া যাবে? লোকটি ঘড়ঘড়ে গলায় বলল, কারা তোমরা? এখানে কি করছো? এখানে সন্ধ্যার পর আর কোনো ট্রেন চলে না, সেটা কি তোমাদের জানা নেই? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমরা ঘোর বিপদে পড়বে। বিপদ? কিসের বিপদ? আরে চল তো, যত সব পাগল লোক তখন থেকে কিছু উল্টো পাল্টা বকছে, চল এখান থেকে। নিলয়ের কথা শুনে আমরা চলেই আসছিলাম। কি একটা মনে হতেই পিছন দিকে তাকালাম। আশ্চর্য, কোথায় সেই লোকটি? মিনিট দুয়েক আগেই তো এই গাছটির নিচেই বসেছিল। কোথায় গেল লোকটি? আমি তখনই নিলয় আর সৌগতকে একটা আওয়াজ দিলাম, নিলয়, সৌগত, কোথায় তোরা? তাড়াতাড়ি এদিকে আয়। বল ভাই, কি হয়েছে? সেই লোকটি গেল কোথায়? আমি চললাম, এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। আমরা ওকে সামলে নেবার আগেই দেখলাম ও দৌড়ানো শুরু করেছে। এই সৌগত, দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। ওকে থামানোর জন্য আমরা ওর পিছন পিছন ছুটতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম রেল লাইনের ওপর ও পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই দেখি ওর সামনে সাদা শাড়ি পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা আঁচলে ঢাকা আর সারা শরীরে রক্তের ছাপ স্পষ্ট। তবে অবাক তখনই হলাম যখন বুঝতে পারলাম যে মেয়েটির শরীর মাটি থেকে শূন্যে ভাসছে। অশরীরী এই চেহারা দেখে আমি আর নিলয় স্তম্ভিত হয়ে গেলাম। ঠিক তখনই ছায়ামূর্তিটি একটা বিকট হাসি দিয়ে সৌগতর গলা চেপে ধরল। ওর দেহটিকে ক্রমশ শূন্য তুলে নিতে লাগলো। তখন ওর প্রায় আধমরা হবার জোগাড়। বিপদের আজ বুঝে আমি আর নিলয় দৌড়ে ওকে বাঁচানোর জন্য এগিয়ে গেলাম। আচমকা দেখলাম বিশাল এক চাপড় মেরে সে নিলয়কে ছুঁড়ে ফেলে দিল। ও সোজা গিয়ে পড়ল রেল লাইনের পাশে পড়ে থাকা পাথরের ওপর। সাথে সাথেই ওর কপাল ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। চোখের সামনে নিলয় আর সৌগতর এই রূপ মর্মান্তিক অবস্থা দেখে আমি হতাশার ঘোর অন্ধকারে চলে গেলাম। আর হয়তো আমারও কোনো বাঁচার আশা নেই। হাঁটু দুটি যেন কোনো কারণ ছাড়াই মাটির বুকে আছড়ে পড়ল। প্রথমবার নিজেকে এত অসহায় মনে হতেই চোখ দুটি আপনা আপনি জলে ভরে উঠল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে কয়েকটি লোকজনের আওয়াজ কানে ভেসে এলো। আওয়াজটা ধীরে ধীরে বাড়তেই বুঝলাম তারা আমাদের দিকেই এগিয়ে আসছে। আমি অনেক কষ্টে আধবোঝা চোখে সেদিকে তাকালাম। আবছা দৃষ্টিতে দেখলাম গাছের নিচে বসে থাকা চাদর জড়ানো সেই লোকটি মশাল হাতে কতগুলি লোকজন নিয়ে এদিকে আসছে। লোকগুলোকে দেখে আমার মনে নতুন প্রাণের আশা জেগে উঠল। দেখতে না দেখতেই তারা আমার সামনে এসে বলতে লাগলো, এই শয়তান, ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি ওকে, না হলে আমরা এখনই তোকে পুড়িয়ে মারবো। তোর নিজের মৃত্যুর কারণ হিসাবে এই নিষ্পাপ ছেলেদেরকে কেন মারছিস? তাদের এই কথা শুনে আত্মাটি অবশেষে সৌগতকে ছেড়ে দিয়ে বাতাসে কোথায় যেন মিলিয়ে গেল। তৎক্ষণাৎ ও মাটিতে লুটিয়ে পড়ল। এই এই তোমরা তাড়াতাড়ি ছেলে দুটোকে জনক ডাক্তারের কাছে নিয়ে যাও, ওদের অবস্থা খুবই খারাপ।
এই ধর 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 ছেলে দুটোকে ধর 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 চল এক ডাক্তারের কাছে নিয়ে চল। বাবা তুমি ঠিক আছো তো? তোমাদেরকে তখন কতবার করে বলেছিলাম এখানে বেশিক্ষণ থেকো না, কিন্তু আমার বারবার বলা সত্ত্বেও যখন তোমরা আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে চলে গেলে, তখনই আমি বুঝতে পেরেছিলাম আজ বড় সড়ো একটা বিপদ ঘটতে চলেছে। সেই জন্যই আমি তাড়াতাড়ি করে গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে চলে এলাম। এসে দেখি এই অবস্থা। আমি অনেক কষ্টে উঠে দাঁড়ালাম, তারপর বললাম, আপনার এই উপকার আমরা কোনোদিনই ভুলব না। তবে এই অশরীরীটি কে, আর সে কেনই বা আমাদের মারতে চেয়েছিল? তাহলে শোনো, বহুদিন আগে যখন এই স্টেশনের নির্মাণ কার্য চলছিল, তখন একটি মেয়ে কোনো এক অজ্ঞাত কারণে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। তারপর থেকে এই স্টেশনে সন্ধ্যার পর নানা রকম সব ভৌতিক কাণ্ড ঘটতে থাকে। এই ঘটনার পর থেকে কোনো রেলওয়ে কর্মচারী আর এখানে কাজ করতে আসতে চায় না। ফলে স্টেশনটি কর্মচারীর অভাবে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। দু একটা ট্রেন এখানে থামলেও এখনকার সময়ে কোনো লোকজন আর স্টেশনটির আশেপাশে আসে না। এখন চলো আমাদের গ্রামের দিকে, তোমাদের একটু বিশ্রামের প্রয়োজন। বাবা একজন কর্মী। খুব সীমিত জায়গার মধ্যে অবস্থিত এই হাসপাতালের সাথে ইমার্জেন্সি, আর তারই পেছনে রয়েছে মর্গ। হাসপাতালের একটি বট গাছ আছে, আর তার সামনে লাগো একটি চায়ের দোকান। 3 দিন টানা বৃষ্টির কারণে বোধহয় দোকান খোলা সম্ভব হয়নি আজ। হাসপাতালের ভেতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম। বাউন্ডারির বাইরে এসে একটি সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেটে মনের সুখ টান দিতে থাকলাম। একটা গাড়ির লাইট চোখে পড়ল। একটা গাড়ি এসে গেটে থামালো। আমার জিজ্ঞেস করলো, এই যে দাদা, মর্গটা কোন দিকে? সোজা গিয়ে বাঁদিকে বেঁকে পেছনে। লোকটা কিছু না বলে গাড়ি নিয়ে এগিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এই দুর্যোগে কে মারা গেল আবার কি জানি। ভেতরে গিয়ে জানতে পারলাম একটা ডেড বডি এনেছে গাড়িটাতে করে। সুইসাইড কেস। একজন 35 বছর বয়সী মহিলা গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডি চেক করে পুলিশকে খবর দিলেন। আমাকে বললেন, ডেড বডির বাড়ির লোক আর মর্গের লোকটা আসতে দেরি হয়ে যাবে, তুমি একটু মর্গটা খুলে ডেড বডিটা ভেতরে রাখার ব্যবস্থা করো। আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে ডাক্তার মশাই নিজের কেবিনে ঢুকে গেলেন। এখন যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসছে ততক্ষণ পর্যন্ত ডেড বডি আমার দায়িত্বে। ডেড বডি এনে মর্গে ঢুকিয়ে দেওয়া হলো। বাইরে ঝড় বৃষ্টিটা একটু বেশি বেড়েছে। আমি দরজা জানালা বন্ধ করে ডেড বডির সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। ততক্ষণে রাত 1টা বেজে গেছে। আমার চোখ দুটো আমার অজান্তে ডেড বডির ফ্যাকাশে মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। খুব কষ্টে হয়তো কাঁচা জীবনটা শরীর ছেড়ে বেরিয়েছে। একটা নীরব জীর্ণ মুখ, প্রাণহীন হয়ে যে এমন অসহায় দেখতে লাগে তা এতটা আগ্রহের সাথে আগে কখনো দেখিনি। ভয় ভীতি আমার খুব একটা নেই, তাছাড়া ভূত প্রেত বিশ্বাসও করি না। তাই অত শত না ভেবে চুপচাপ নিজের মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে লাগলাম। নাইট শিফটে কাজ করে আমি অভ্যস্ত, তাই ঘুম আর আসে না ডিউটিতে। কখন যে 40 মিনিট কেটে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার সারা শরীর ছুঁয়ে গেল। সমস্ত শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। আমি ভাবলাম হয়তো মর্গের কোনো জানালা ঝড়ের কারণে খুলে গেছে। চেয়ার ছেড়ে উঠে চারদিকটা ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোথাও কোনো জানালা খোলা পেলাম না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, বাতাস ভেতরে কিভাবে এলো। হঠাৎ লোডশেডিং। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। মোবাইল ফোনের টর্চ জ্বালাবো বলে ফোনটা তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে বের করতে যাব, এমন সময় হঠাৎ কারো ঘুমানোর শব্দ শুনতে পেলাম। ঘুমানোর আওয়াজ এতটাই জোরে ছিল যে আমি স্পষ্ট উপলব্ধি করলাম আমার আশেপাশে কেউ শব্দ করছে। এটা কিভাবে সম্ভব? এখানে তো আমি ছাড়া সবাই নিষ্প্রাণ, এখানে সবাই তো মৃত। তাহলে লাশ কেমন করে ঘুমাচ্ছে?
ভয়ে আমার হাত পা অসাড় হয়ে গেছে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়লাম। এরপর আমি যা দেখলাম তা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। বাইরে থেকে আসা মৃদু আলোতে দেখতে পেলাম সদ্য আশ্বাসে আত্মহননকারী নারীর মৃতদেহটি স্টেজের উপর বসে আছে, চুলগুলো সামনের দিকে এলিয়ে গমিয়ে গমিয়ে কাছে। গোটা মঠটা কান্নার শব্দে ভরে উঠেছে, যেন কাঁচা জীবনটা চলে যাওয়ার আর্তনাদ করছে সে মৃতদেহটি। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে কোনো রকমে উঠে দাঁড়িয়ে গেট খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু গেট খুলছে না। মনে হলো যেন কেউ বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে। আমি আবারও নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলাম। মৃতদেহটি একইভাবে জোরে গমিয়ে গমিয়ে কাছে। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। টানা প্রায় 15 মিনিট ধরে চোখের সামনে চলতে থাকে এই দৃশ্য। ভয়ে হৃৎপিণ্ড ছটফট করতে করতে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি তা বুঝতেই পারিনি। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে আছে মর্গের কর্মী আর ডাক্তারবাবু। বাইরে জানালা দিয়ে সকালের আলো উকি দিচ্ছে, বৃষ্টিও থেমে গেছে, আকাশ পুরোপুরি পরিষ্কার। ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করলেন, কি আফতাব, শরীর কেমন অনুভব করছো? জি, এখন ঠিক আছি। এবার বলো তো ভাই, কাল রাতে ঠিক কি হয়েছিল? ভোর 4টায় যখন মর্গের কর্মী দরজায় টোকা দেয় তখন ভেতর থেকে তুমি দরজা না খোলার কারণে ও ভয় পেয়ে যায়, তারপর দ্রুত আমাকে খবর দেয়। তারপর আমরা তাড়াতাড়ি গিয়ে জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখলাম তুমি দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো। তাৎক্ষণিক তোমাকে নিয়ে এসে চিকিৎসা শুরু করি। তুমি এভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? আমি শরীর দুর্বল হয়ে পড়ার কারণ দর্শিয়ে ডাক্তারবাবুর প্রশ্নটা এড়িয়ে গেলাম। মনে মনে ভাবলাম, যদি পুরোটাই মনের ভুল মেনেও নেই, তবে দরজাটা বাহির থেকে কি বন্ধ করছিল? মর্গের কর্মী আর ডাক্তারবাবুকে জানালা ভেঙে কেন ভেতরে ঢুকতে হলো? এরপর আমি আর সেই হাসপাতালে ডিউটি করিনি। কদিন পর পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলাম। বছর 5 কেটে গেছে। জীবনের ঘড়ি টিকটিক করে যে এতগুলো বছর কখন পেরিয়ে এসেছে বুঝতেই পারিনি। কিন্তু সেই আত্মহত্যা করা নারীর ভয়ঙ্কর আর্তনাদের কান্না যেন আজও কানে ভেসে আসে। চুল এলিয়ে বসে কাদা মৃতদেহটা এখনো চোখের সামনে ভাসতে থাকে। গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন ধরনের গল্প পছন্দ সেটাও জানিও। তো চলো আজকে এই পর্যন্ত।